নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আরজি স্পোর্টসে। আপনাদের খুব প্রিয় অনুষ্ঠান আরজি স্পোর্টসের খেলার আড্ডায় আপনাকে সবাইকে স্বাগত। আমাদের আগামী কাল মানে 12 এপ্রিল যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান এফসির যে ফাইনাল, সেটা নিয়েই আজকের আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় আমাদের ক্রীড়া বিশেষজ্ঞ সৌমেন ঘোষ মহাশয়, যার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলেছে। তার যে বিশ্লেষণ, তার যে আলোচনার, তার যে মূল বক্তব্যগুলো নিশ্চয়ই আপনাদের খুব জনপ্রিয়। এবং আজকের যেটা ওনাকে প্রশ্ন, ব্যাঙ্গালোর এবং মোহনবাগান এর টানা 10 বছর ধরে দেখবেন একটা এল ক্লাসও চলছে এই দুই দলের মধ্যে। সবকটা দলই কিন্তু প্রচুরবার ফাইনালে মুখোমুখি হচ্ছে এবং তার যে ফল আমাদের সামনের শনিবার মানে আগামীকাল কি হতে চাইছে তার উপরে আমার শুনে কিছু প্রশ্ন। আইএসএল ফাইনাল আগামী শনিবার কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে, মোহনবাগান ব্যাঙ্গালোর এফসি। এই ম্যাচটা বিগত 10 বছর ধরে ঠিকই বলেছো যে একটা এল ক্লাসিকো হয়ে দাঁড়িয়েছে। কেন এল ক্লাসিকো? অন্য টিমের এগেনস্টও মানে টিমের কথাও বলা যেতে পারতো, সে মুম্বাই আছে, গোয়া আছে, ব্যাঙ্গালোরকেই কেন বলা হচ্ছে? তার কতগুলো কারণ আছে। আমি বিশ্লেষণ করতে যদি আসি, আমি এই সিজনটা যদি ধরি, ব্যাঙ্গালোর মোহনবাগানকে যদি কোনো টিম কিছুটা বেগ দিয়ে থাকতে পারে সেটা হচ্ছে ব্যাঙ্গালোর এফসি, যেটা গ্রুপ লিগে বিগত ম্যাচে আমাদেরকে ব্যাঙ্গালোর মোহনবাগানকে যতটা বেগ দিয়েছে। যেমন ধরো ডুরান্ট থেকে শুরু করলে এই সিজনে ডুরান্ট কাপে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ট কাপ ছিল, সেই ম্যাচে আগে ব্যাঙ্গালোর এফসি 2 গোল করে এগিয়ে যেত। 2 গোলে মোহনবাগান পিছিয়ে থাকা ম্যাচ অনবদ্য গোল পেত্তাতোস সাথে থাপা, একটা লং ডিস্টেন্স থেকে শট করে থাপা 2-2 করে এবং পেনাল্টি শ্যুট আউটে টাইব্রেকারে বিশাল কায়দে অনবদ্য সেভের কারণে সেই ম্যাচ কষ্টার্জিত জয় কিন্তু মোহনবাগান। এটা ডুরান্ট কাপ এই সিজনের প্রথম টুর্নামেন্ট। তারপরে আবার আমাদের দেখা হয় এই আইএসএলের ব্যাঙ্গালোরের হোম ম্যাচ, অতএব মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ ছিল। সেই ম্যাচে মোহনবাগানকে কষ্টার্জিত একটা ওয়ান সাইড গেমে হারিয়ে দিয়েছিল, 3-0 রেজাল্ট হয়েছিল। এটা মাথায় রাখতে হবে, মোহনবাগান কিন্তু উচ্চ পারফরমেন্সের উচ্চ শিখরে আছে এই মুহূর্তে। তো মোহনবাগান এই গোটা সিজনে মাত্র 4টি ম্যাচ হেরেছে। একটা ডুরান্ট কাপ ফাইনাল টাইব্রেকারে নর্থ ইস্টের কাছে, একটি ম্যাচ হারে আইএসএলের এই ব্যাঙ্গালোর এফসির কাছে তাদের হোম গ্রাউন্ডে 3-0 গোলে, আবার হারে একটা ম্যাচ গোয়ার সাথে অ্যাওয়ে ম্যাচে গিয়ে 3 নম্বর, 4 নম্বর হারে হচ্ছে জামশেদপুরের সাথে এই প্লে অফের ম্যাচে অ্যাওয়ে ম্যাচে গিয়ে। তো এবার বুঝতে হবে এই 4টে হারের মধ্যে একটা বড় হার কিন্তু ব্যাঙ্গালোর এফসি হারিয়ে গেছে 3-0 গোলে। অন্য কোনো কিন্তু এত বড় হার নয়, সব 1 গোলে হারা, কিন্তু এটাতে 3-0। এই ব্যাঙ্গালোর এফসি আমাদের কলকাতা মাঠে যখন এসেছিল, আমরা 67 মিনিট অবধি মোহনবাগান কোনো গোল তুলতে পারিনি। অবশেষে 67 মিনিটের পর মোহনবাগান গোল করে এবং 1-0 গোলে খুব কষ্টার্জিত জয়, 3 পয়েন্ট মোহনবাগান অর্জন করে। আমি এটা বলতে যাচ্ছিলাম, সেটাও লিস্টন কোলাসের অনবদ্য গোল। হ্যাঁ, এবার 67 মিনিট অবধি অপেক্ষা করতে হয়েছিল এই গোলটার জন্য। আরেকটু যদি আমি পিছিয়ে যাই, কেন এই ম্যাচটাকে নিয়ে এত বিশ্লেষণ হচ্ছে, কেন এল ক্লাসিকো বলা হচ্ছে? সে বিগত আমি যদি 2015 যখন আই লিগ ছিল, আই লিগে মোহনবাগান যখন বেলোরাজাকের গোলে যে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, সেটা মোহনবাগান সমর্থকদের কাছে একটা বিশাল প্রাপ্তি। একটা আই লিগ অনেক বছর পর ক্লাবে আসে 2015-য়, সেটাও কিন্তু সেই ব্যাঙ্গালোর এফসির সাথে ব্যাঙ্গালোরের মাঠে গিয়ে ম্যাচ ড্র করে আসাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তারপরে এই ব্যাঙ্গালোর এফসি 2017 সালে ফেডারেশন কাপে আমাদেরকে হারিয়ে দিয়ে যায় ফাইনালে, ব্যাঙ্গালোর চ্যাম্পিয়ন হয়। সেটাই হচ্ছে ব্যাঙ্গালোরের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলো। তারপর 2022-এর কথা বলছি, মানে আগের সিজন, তার আগের সিজনের কথা বলছি, গত 2 বছর আগে এই ব্যাঙ্গালোরকে হারিয়েই মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। তখন সবে সঞ্জীব গোয়েঙ্কা আমাদের সাথে কাজ করা শুরু করেছে, মোহনবাগানের সাথে কাজ করা শুরু করেছে। তখন কিন্তু এই টাইব্রেকারেই আবার মোহনবাগান জিতেছিল ব্যাঙ্গালোর এফসিকে হারিয়ে 22-23-এর আইএসএল ফাইনালে। সুতরাং এই ব্যাঙ্গালোর এফসি কিছুটা যে বেগ দিয়েছে মোহনবাগানকে, এটা কোচ মলিনা এবং মোহনবাগান ম্যানেজমেন্টকে কিছুটা ভাবাচ্ছে।
আজকে মলিনা জামশেদপুর এগেনস্টে খেলতে নামার আগে যেটা একটু কনফিডেন্স দেখা গেছিল যে আমাদের হোম গ্রাউন্ডে আমরা আমাদের খেলা খেলবো, এই ম্যাচ জিতে আমরা মাঠ ছাড়বো। কিন্তু ব্যাঙ্গালোর এফসির সাথে ফাইনাল ম্যাচের আগে মোহনবাগানের সচিব থেকে আরম্ভ করে কোচ, সচিব যেমন বলেছেন যে ব্যাঙ্গালোর এফসি ভালো টিম, মুম্বাইকে বড় মার্জিনে হারিয়েছে, গোয়াকে হারিয়েছে, ব্যাঙ্গালোর এফসি ফাইনালে উঠেছে, ব্যাঙ্গালোরে অনেক ভালো প্লেয়ার আছে, এই ম্যাচটা আমাদেরকে লড়াই করে জিততে হবে। সেমনি মলিনা এই ম্যাচটাকে খুব সিরিয়াস দেখছে। কেন এল ক্লাসিকো বলার কারণ এটাই যে ব্যাঙ্গালোর এফসি কিন্তু চরম প্রতিপক্ষ মোহনবাগানের হয়ে দাঁড়াচ্ছে এই ফাইনাল ম্যাচ আইএসএল। আচ্ছা, মোহনবাগান এবং ব্যাঙ্গালোর এফসির দুই দলেরই খুব ভালো ভালো প্লেয়ার আছে, ভারতে খেলা বা খুব ভালো ভালো বিদেশি আছে। তোমার যেমন সুনীল ছেত্রী একটা বড় ফ্যাক্টর, এর আগের দিন তার অনাবাদ্য গোল, যে এই বয়সে ওরকম গোল ভারতীয় স্ট্রাইকারের কল্পনার বাইরে। সেই ব্যাঙ্গালোরের ওরা কিন্তু পুরো সম্পূর্ণ স্বদেশি ওদের ডিফেন্স, এবং কিন্তু আক্রমণ ভাগে সুনীল ছেত্রী ছাড়াও আরও চারটে ভয়ঙ্কর বিদেশি। তার মধ্যে তোমার কেপটোর অসাধারণ থ্রু পাস, যেটা সুনীল ছেত্রীর উদ্দেশ্যে বাড়ানো হয়, সেটা কিন্তু অসাধারণ। তা ব্যাঙ্গালোরের কি দুর্বলতা কি সবলতা, মোহনবাগানের দুর্বলতা সবলতা সম্বন্ধে এই যে যদি ফ্যাক্টরটা একটু করে দিতে পারো তাহলে খুব ভালো হয়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, যে তোমার প্রশ্ন যে দুটো টিমের যে ফাইনালিস্ট দুটো আইএসএলের টিম মোহনবাগান ও ব্যাঙ্গালোরের শক্তি ও দুর্বলতা, তো সেই হিসেবে বলা যেতে পারে প্রথমে ব্যাঙ্গালোর নিয়ে বলি, বিএফসিকে নিয়ে। বিএফসির শক্তি হচ্ছে বিএফসি টিমটা, মানে ব্যাঙ্গালোর এফসি টিমটা, ওদের চারটে ফরেন প্লেয়ার, যেমন আমি যদি মাঝখান থেকে ধরি, যেটা মিডিল হাব যেটাকে বলা হয়, সেখান থেকে মেন আক্রমণের কেন্দ্রবিন্দু, সেই পেড্রো কেপো ও ডিফেন্সিভ ব্লকার হিসেবে স্টার্ট করে, খুব ভালো ব্লকিং করে এবং স্ন্যাচ করে। এর ফলে যে তুমি বললে না যে ব্যাঙ্গালোর এফসির যে চারটে ডিফেন্ডার বা মানে ইন্ডিয়ান, তার ফলে পেড্রো কেপোর জন্য এবং সুরেশ নঞ্জম, এই দুটো প্লেয়ারের জন্য ডিফেন্সের প্রেসারটা অনেক কম পড়ে এবং নগুয়ারা অনেক ফ্রি ফুটবল খেলতে পারে। ঠিক আছে, এবার যদি শক্তি আমি বলি, পেড্রো কেপোর একটা বল স্ন্যাচিং দক্ষতা এই আইএসএলের, আমি ডিফেন্সিভ ব্লকার টপ ফরেনার দেখলে আমি 1 থেকে 3-এর মধ্যেই পেড্রো কেপোকে রাখবো। খুব বেটার পারফরমেন্স করছে, লাস্ট 3টে বছর ধরে ব্যাঙ্গালোরকে সাকসেসও দিচ্ছে। এবার পেড্রো কেপোর সাথে আমি আর একজনকে নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরের শক্তি, সেটা হচ্ছে রাইট উইং পজিশানে যেটা খেলে উইলিয়ামসের পার্টি বাঁপা অনবদ্য, সে ইনসাইড আউটসাইড ডজ করতে পারে, একটা স্পিড আছে, বল ভালো সেন্টার রাখতে পারে, যেখান থেকে মেন্ডিস গোল করতে পারে। মেন্ডিসের কিন্তু ফিনিশ খুব ভালো, খুব ভালো। এই উইলিয়ামস হচ্ছে ব্যাঙ্গালোর এফসির একটা প্লাস পয়েন্ট। এবার উইলিয়ামস, সেগুলো আমি বলছি কিভাবে স্ট্র্যাটেজি হবে সেটা পরে আসছি। কেন উইলিয়ামসের দিকে আমাদের অধিনায়ক সুভাশিস খেলবে, তাকে কন্টিনিউ নজরে রাখতে হবে। এবার আসি ব্যাঙ্গালোর এফসি, যেমন আমি বললাম পেড্রো কেপোর টপ 3টে ডিফেন্সিভ ব্লকারের মধ্যে একজন, তেমনি নগুয়েরা হচ্ছে টপ 3টে ফরেন অ্যাটাকিং মাঝমাঠের মধ্যে একজন এই আইএসএলের। এই ব্যাঙ্গালোর টিমটা যে ফাইনালে উঠেছে, একার কাঁধে টেনে নিয়ে গেছে এই নগুয়েরার বল ডিস্ট্রিবিউশন, বল পাসিং গেম, কীভাবে স্ট্রাইকিংকে দিক বা বল অ্যাসিড করাচ্ছে, এত গোল অ্যাসিড করিয়েছে, নিজে গোল করতে পারে, খুব অনবদ্য প্লেয়ার। এবার আমাদেরকে দেখতে হবে এই পেড্রো কেপো আর হচ্ছে নগুয়ারা যে মাঝমাঠে দক্ষতার সাথে ফুটবল খেলছে ব্যাঙ্গালোর এফসিতে, তাদেরকে আটকাতে গেলে সেই দিনকে মোহনবাগানের আপুইয়া এবং থাপা দুজন যেভাবে স্টার্ট করবে, দুজনকে কিন্তু খুব নজরে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলবো, আর আসি যেটা বলছিলাম, শক্তির আরেকটি হচ্ছে ডান দিকে শিবশক্তির একটা ভালো স্পিড আছে, যেমন আমরা লেস্টন ক্লাসকে দেখতে অভ্যস্ত, বাচ্চা ছেলে, সে তার প্রতিভা অনেক, এইরকমভাবে খুব ভালো লেফট উইং পজিশনে খেলছে। এবার একটা কথা দেখার আছে, যেহেতু কলকাতায় ম্যাচ, কোচ সুনীল ছেত্রীকে প্রথম থেকে ইউজ করতে পারে, আর সুনীল ছেত্রীর দক্ষতা নিয়ে যত কম বলা যায় ততই ভালো। কেননা সবাই জানে যে একটা তিনি খেলা থেকে অবসর নেওয়ার পরেও, ইন্ডিয়ান টিম থেকে অবসর নেওয়ার পরেও কোচ তাকে মনে করেছে তার টিমে দরকার। কেন দরকার?
সে তার দক্ষতা সে তার লাস্ট আইএসএলে আমাদের গোয়ার এগেনস্টে দেখিয়ে দিয়েছে। কলকাতায় যেহেতু খেলা, সুনীল ছেত্রীকে কোচ ইউজ করতে পারে। সুনীল ছেত্রীর দক্ষতা নিয়ে কোনো কিছু বলার নেই। সুনীল ছেত্রী যে কোনো ম্যাচের একা রং বদলে দিতে পারে। কিন্তু বিগত লাস্ট কত বছরের যে পারফরমেন্স এবং রেজাল্ট, মোহনবাগানের এগেনস্টে কিন্তু খুব ভালো রেজাল্ট বা খুব ভালো গোল করে চলে গেছে, ওয়ান সাইড গেম খেলে গেছে সুনীল ছেত্রী, এরকম কিছু হেরফের করে দিতে পারেনি। তা বলে পারবে না, এটা সুনীল ছেত্রী নামের সাথে যায় না। কেন? তার দক্ষতা, সে ভারতবর্ষের 1 নম্বর স্ট্রাইকার, ভারতবর্ষ কেন এশিয়া স্তরেও সে একটা তার জায়গা মেনটেন করে নিয়েছে। এবার আমি আসি তাদের ডিফেন্সে গুরপ্রীত দুর্বলতা বলতে পারো। গুরপ্রীতের গোলকিপিং লাস্ট 2টো ম্যাচ বাদ দিলে খুব নিচু লেভেলের গোলকিপিং হচ্ছে। কেন? ব্যাঙ্গালোর এফসি লাস্ট এই সিজনের 40টা গোল করেছে, যেমন 31টা গোল খেয়েছে। তো 31টা গোল খাওয়ার পিছনে গুরপ্রীত সিং সান্ধুর কিছুটা গোলকিপিং তো অবশ্যই তার দায়ী। এবং সাথে ওরা যে 4টে ডিফেন্ডার খেলায়, 2 স্টপার ব্যাক রাহুল বেকে, সাথে হচ্ছে সানা সিং, ডান দিকে ভুটিয়া এবং বাঁদিকে রোশন। তো এই হচ্ছে তাদের ডিফেন্স পজিশন। এই ডিফেন্স নিয়ে কিন্তু ব্যাঙ্গালোর এফসি 31খানা গোল খেয়েছে। তার মানে এটা বুঝতে হবে যে ডিফেন্সের ফাঁকফোকর তৈরি হচ্ছে ব্যাঙ্গালোর এফসিতে। সেই কাজটা মোহনবাগানকে 70% চান্স কাজে লাগালেই মোহনবাগান গোল তুলতে অসুবিধা হবে না। কিন্তু এটাও দেখতে হবে যে টিম 31টা গোল খেয়েছে সে 40খানা গোল করেছে। অতএব গোল করার ক্ষমতা, দক্ষতা ব্যাঙ্গালোর এফসি কিন্তু অনেক। সুতরাং তাদের আক্রমণ ভাগ যেমন স্ট্রং, তেমনি দুর্বলতা হচ্ছে তাদের ডিফেন্স লাইন আপ এবং গোলকিপিং লাইন আপ। আরেকটি ব্যাঙ্গালোরের এগেনস্টে যেতে চলেছে, যেটি মোহনবাগান সমর্থকরা খুশি হবে, সেটা হচ্ছে পেড্রো কেপোর সাথে এই সিজনটা খুব ভালো খেলেছে আমাদের জাতীয় দলের সুরেশ নংজম। সুরেশ নংজমকে আমরা গত ম্যাচে দেখেছি একটা হ্যামস্ট্রিংয়ের বাজে চোটের কারণে সে মাঠ থেকে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে খবর নিয়ে জানা যায় তার হ্যামস্ট্রিং চোটটা গুরুতর এবং ধরে নিতে পারো 80-20 চান্স আছে সুরেশ নংজমের এই ম্যাচটি খেলার জন্য, ফাইনাল ম্যাচটি। তবে মোহনবাগান সমর্থকরা হয়তো খুশি হবে যে সুরেশ নংজম যেন না স্টার্ট করতে পারে। তো সুরেশ নংজমের বদলে যে ছেলেটি স্টার্ট করছে সেটি ফানাই, ইন্ডিয়ান ছেলে, খুব ভালো প্লেয়ার। এই হচ্ছে ব্যাঙ্গালোরের শক্তি দুর্বলতা। ব্যাঙ্গালোরের কোচ বলতে পারো ব্যাঙ্গালোর টিমটাকে একটা ওর অঙ্গভঙ্গি হোক বা টিমের স্ট্র্যাটেজি হোক, টিমটা কিন্তু চার্জ আপ করে রাখে। এটা বলছি, এই ব্যাঙ্গালোর ম্যাচ মোহনবাগানের কাছে খুব একটা সহজ হবে না, এটুকু বলতে পারি। এটা হলো ব্যাঙ্গালোর এফসির শক্তি এবং দুর্বলতা। এবার আমি আসি মোহনবাগানের শক্তি দুর্বলতা। মোহনবাগান একটা জায়গা দিয়ে প্রথমেই এগিয়ে আছে, সেটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন আপ। এই ডিফেন্স লাইন আপ 14টা ম্যাচ ক্লিন শিট পেয়েছে। বিশাল কাত আইএসএলের গোল্ডেন গ্লাভসের দাবিদার, সে সুন্দর গোলকিপিং করে যাচ্ছে। সাথে আমাদের ডিফেন্স লাইন যেভাবে প্রতি ম্যাচে ক্লিন শিট রাখছে, এতে কি হচ্ছে, ডিফেন্স যেমন কম্প্যাক্ট থাকছে, এর ফলে আক্রমণ ভাগে প্লেয়ারদের খেলতে অনেক সুবিধা হচ্ছে। এবার আমাদের একটা জিনিস বোঝা দরকার যে আগের দিনের যে ব্যাপারটা হয়েছে, আগের দিন যেহেতু মানবীরের কিছুটা চোট ছিল, তাই কোচ ফার্স্ট টিমে ওকে কোনো রিস্ক নিতে চায়নি। কেননা কোচ জানে যদি এই ম্যাচ আমি বার করে নিতে পারি বা গোল পেয়ে যাই, ফাইনালে মানবীরকে আমরা প্রথম থেকে ইউজ করব। কিন্তু যখন গোল আসছে না, তারপরে যখন আশিক কুরানের চোট হলো, তখন চেঞ্জ করে মানবীরকে নামাল। মানবীরকে অনবদ্য লাগলো। অতএব মোহনবাগানের শক্তি, কে খেলছে 11 জন, কে খেলছে না, তার থেকেও মোহনবাগানের সব থেকে বড় শক্তি হচ্ছে কলকাতায় খেলা সমর্থক। তারপরে হচ্ছে বাঁদিকে লেস্টন কুলাস ও ডান দিকে মানবীর। এই উইংটা মোহনবাগানের বহুত বড় একটা স্ট্রং পজিশন। এই উইংকে আটকাতে গেলে ব্যাঙ্গালোরকে অনেক কসরত করতে হবে। তার একটা কারণ হচ্ছে ওদের লেফট ব্যাক যে রোশন খুব ওভারল্যাপে উঠে যায়, খুব তাড়াতাড়ি কুইক নামতে পারে না। সেখান থেকে কিন্তু মানবীর যদি কাজে লাগায়, সেখান থেকে অনেক বল স্ট্রাইকারের উদ্দেশ্যে বল মাথায় আসবে এবং গোল করতে পারবে। আর লিস্টন ক্লসের একটা দক্ষতা আছে
লিস্টন ক্লাসও একার কৃতিত্বে মোহনবাগানকে অনেক ম্যাচ জিতিয়েছে এবং একার কৃতিত্বে বল ড্রিবল করে সেন্টার রাখতে পারে, শুটিং করতে পারে, সেই অ্যাবিলিটি আছে। এটা মোহনবাগানের শক্তি। মোহনবাগানের শক্তির মধ্যে পড়ে মাঝমাঠে আপুইয়ার পারফরমেন্স। আপুইয়া অনবদ্য যে ফুটবল খেলছে, যে এই আপুইয়া কিন্তু পেড্রো কেপোকে আটকাতে পারে, যেটা নিয়ে কথা হচ্ছে পেড্রো কেপো এবং সুরেশ রঞ্জম যে মাঝমাঠটা খেলবে, বা নওরাম নাগুয়ারো যে খেলবে, নাগুয়ারোর যে বল ডিস্ট্রিবিউশন খুব ভালো, বল প্লেয়ার, তাকে কে আটকাবে? অবশ্যই প্রধান দায়িত্ব থাকবে আপুইয়ার ওপর। তো সেই বল স্লেচিং করতে হবে এবং আপুইয়া খুব ভালো পারফরমেন্স করছে। এবার দুর্বলতা যদি তুমি বলতে পারো, মোহনবাগানের আমি একটা দুর্বলতাই দেখছি। আদার্সওয়াইজ এই টিমটার মধ্যে আমার দুর্বলতা বার করার ক্ষমতা হয়তো আমার মধ্যে নেই, কেননা মোহনবাগান প্রথমেই বলেছি পারফরমেন্সে উচ্চ শিখরে আছে। এই টিমটার কাছে যে কোনো টিম এখন অনেক পিছিয়ে শুরু করছে। এই টিমটার একটাই দুর্বলতা আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে এই টিমটা চান্স পাচ্ছে অনেক, কিন্তু গোলে কনভার্ট করতে পারছে না। লাস্ট কতগুলো ম্যাচ তুমি লক্ষ্য করবে, 10টা 12টা 15টা শট অন টার্গেট, সেখানে গোল কনভার্ট হচ্ছে না, 2-3টে গোল কনভার্ট হচ্ছে না। তো এটা একদিকে যেমন ভালো যে স্ট্রাইকিংরা এবং মাঝমাঠের প্লেয়াররা এবং উইংয়ের প্লেয়াররা যেমন গোলের সুযোগ তৈরি করছে, হচ্ছে না, ফিনিশিংটা হচ্ছে না। এবার এটা তো মানতে বাধ্য যে আইএসএল ফাইনাল খেলতে নামছো, আইএসএল ফাইনাল কিন্তু বড় স্কোরিং ম্যাচ হবে না। তুমি একটা 30, 40, 50% চান্স পাবে, সেখান থেকে তোমার নেট করতে হবে। মোহনবাগান যদি এই জামশেদপুর গত ম্যাচে যে খেলাটা খেলেছে, তার 70% খেলা যদি এই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার খেলতে পারে, তো মোহনবাগান সমর্থকদের হাসি মুখে বাড়ি ফিরতে হবে। এটুকু দায়িত্ব নিতে হবে। ব্যাঙ্গালোরের কোচ জারাগোজা সাইড লাইনের ধারে এসে এবং তাদের সাপোর্টিং স্টাফ নিয়ে যে কোনো ছোটোখাটো ফাউল বা খেলার ডিসিশন নিয়ে রেফারির ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে। এইখানটা তুমি ফাইনালের যে নার্ভের একটা লড়াই রেফারির, সেও তো মানুষ, তা কী হবে সেটা দেখছো। হ্যাঁ, রেফারিরা আজকালকার দিনে সবাই প্রফেশনাল। তারা এরকম ম্যাচ এর আগে অনেক সামলেছে এবং এফএসডিএল এবং যারা দায়িত্বে আছে রেফারি অ্যাসোসিয়েশনের, তারাই গুরুত্বপূর্ণ ম্যাচের যে ওয়েট নিতে পারবে। এখনও রেফারির নাম যেহেতু ঘোষণা হয়নি, তো খুব তাড়াতাড়ি ঘোষণা হয়ে যাবে এবং সেরকমই রেফারি প্যানেল থেকে সেরকম রেফারির নাম দেবে যে এই ম্যাচের ওয়েট নিতে পারবে। আর তুমি বলতে পারো যে ব্যাঙ্গালোর এফসির কোচ, এটা আমি লক্ষ্য করেছি, তাদের টিম ম্যানেজমেন্ট একটা রেফারির ওপর প্রেসার ক্রিয়েট করে সাইড লাইনের ধার থেকে, যে কোনো ফাউল, কাট, যে কোনো ডিসিশন রেফারির এগেনস্টে গেলেই, ব্যাঙ্গালোর এফসির এগেনস্টে গেলে তারা একটা বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে। এটা মাথায় রাখতে হবে যে এটা কিন্তু কলকাতা গুরু। তো কলকাতায় যত না তুমি এসব করবে, কলকাতার কিন্তু ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে 60,000 65,000 সমর্থক। তো সেই সমর্থকদের যে প্রেশার, সমর্থকদের যে চিৎকার, সেটা যেমন রেফারির ওপর আসবে, আমি মনে করি না কোচের এইরকম অঙ্গভঙ্গিতে খুব একটা যায় আসবে না। তার একটা স্ট্র্যাটেজি থাকতে পারে, সে করতে পারে, কিন্তু মোহনবাগানের মেন স্ট্র্যাটেজি, ও যেমন মানে ব্যাঙ্গালোর এফসির কোচ যেমন মাঠের বাইরে থেকে একটা স্ট্র্যাটেজি থাকে রেফারিকে চাপে ফেলার, মোহনবাগানের মাঠের বাইরে কিন্তু আরও বড় স্ট্র্যাটেজি খেলছে। সেই স্ট্র্যাটেজি রেফারি কেন প্রতিপক্ষও ধরতে পারবে না। সেই 60-65,000 সমর্থকদের একটা মোহন ভারতী এখন হয়ে গেছে যুবভারতীর নাম। সেই মোহন ভারতী সবুজ মেরুন গর্জন খুব প্রেসারে রাখবে রেফারিকে। আমি চাই না রেফারি প্রেসারে পড়ুক, রেফারি নিজের প্রফেশনালত্ব দেখিয়ে ফেয়ার গেম খেলাক। আমি সমর্থকদের উদ্দেশ্যে এটাই বলবো যে তাদের গর্জনটা কন্টিনিউ চলুক। ব্যাঙ্গালোর এফসির কোচ যতই অঙ্গভঙ্গি করে যাক, আমাদের অঙ্গভঙ্গি স্টেডিয়াম থেকে চলবেই। 12 তারিখের খেলা মানে কালকে, গতকাল মানে 10 তারিখের থেকেই টিকিট পাওয়া যাচ্ছে না, কি মনে করছে রেকর্ড দর্শক হবে? টিকিটের চাহিদা দেখছিলাম, আমিও নিজে বুক মাই শো থেকে টিকিট কাটার জন্য ট্রাই করছিলাম। এরকম একটা ম্যাচ বাড়িতে বসে কারোরই দেখার ইচ্ছা হয় না। তো মোহনবাগান গ্যালারিতে একটা ফুটবল সমর্থক হিসেবে হয়তো বসবো, এই ম্যাচটা দেখবো, বিশ্লেষণ করব। তো টিকিটের চাহিদা বলতে গেলে, আজ যখন কলকাতায় ম্যাচটা হতে পারে, কিন্তু এই ম্যাচটা মোহনবাগানের কিন্তু হোম ম্যাচ নয়, যেহেতু এটি ফাইনাল ম্যাচ। তো এফএসডিএল নিজেই ম্যাচটা অর্গানাইজ করছে, যেহেতু তাই কিছু ভিআইপি টিকিট এবং ভিভিআইপি টিকিট ওরা প্রথম থেকেই বুক মাই শোতে ছাড়েনি, ক্লোজ করে রেখেছে। কেননা এফএসডিএলকে যারা সারা বছর স্পন্সরশিপ দিয়ে যায়, সেসব কিছু কোম্পানিকে এবং ইনভেস্টারকে তারা ওই ম্যাচে ইনভিটেশন করেছে ফাইনালে দেখার জন্য। কিছু তাদের ব্যবস্থা আছে প্রোগ্রামের, তাদেরকে ইনভাইট করেছে। কালকে মোহনবাগান সচিব নিজে বলেছে যে নিজে তার পার্সোনাল টিকিট এদিক ওদিক দেওয়ার জন্য 50,000 টাকার টিকিট কাটতে হয়েছে।
এবং মোহনবাগানের যারা রেজিস্টার্ড অফিসিয়াল সমর্থক মানে সদস্য যারা মেম্বার, তাদের জন্য টিকিট দেবাশিস দত্তকে কিনতে হয়েছে। সুতরাং মোহনবাগানের যেটা প্রাপ্য টিকিট সেটাও পায়নি। এফএসডিএল নিজে এই ম্যাচটার দায়িত্ব নিয়ে করছে, যেহেতু এটি ফাইনাল ম্যাচ, কারুরই এটা হোম বা কারুর অ্যাওয়ে ম্যাচ নয়। ব্যাঙ্গালোর এফসিকে একটা বিশাল সংখ্যক টিকিট দেওয়া হচ্ছে, তার ব্যাঙ্গালোর এফসি একটা ফ্যানবেস ক্লাব, তারও অনেক সমর্থক আসবে কলকাতায়। আর মোহনবাগানের সমর্থক তো আছে, তারা বিভিন্ন রকমভাবে টিকিটের চাহিদা যেভাবে ট্রাই করেছে, কিন্তু আমি যা দেখলাম কাল বিকেল 4টে, সেদিনকে বিকেল 4টে থেকে টিকিট ওপেন করার পরে 4টে 10-15 পরে তার যেখানে চাহিদা যে এই গ্যালারিতে বসবো, সেখানকার টিকিট পাচ্ছে না, বা দুটো চাইলে একটা পাচ্ছে, 5টা চাইলে দুটো পাচ্ছে। কখনো মনে হচ্ছে যে লোয়ারটা টিকিট আছে, সেই লোয়ারটা টিকিট কাটতে যাচ্ছে, থাকছে না। বিকেলের পর তো সেদিনকে বিকেলের পর তো টিকিট সোল্ড আউটই হয়ে গেল, এবং আইএসএল অফিসিয়াল পেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে টিকিট টোটালি সোল্ড আউট এবং অফলাইন কোনো টিকিট দেওয়া হবে না। এবং টিকিট রিডিম করার ডেট দিয়ে দিয়েছিল, টিকিট রিডিম করার 10 তারিখ বিকেল 4টে থেকে 9টা, এবং আজকের সকাল 9টা থেকে রাত 9টা। সুতরাং একটা টিকিটের চাহিদা আছেই, একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, উত্তেজক ম্যাচ হতে যাচ্ছে। যারা টিকিট পায়নি তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা চেষ্টা করুন। মোহনবাগানের বিভিন্ন বড় বড় ফ্যান্স ক্লাব আছে, আমি এখানে তাদের নাম নিচ্ছি না, তো তাদের সাথে যোগাযোগ করুন। আপনারা অবশ্যই টিকিট আশা করি আপনারা পাবেন, এবং অ্যাটলিস্ট ম্যাচটা দেখতে যেতে পারবেন। যাদের খেলা দেখতে বাইরের স্টেট থেকে যারা আসছেন, খেলা দেখতে ইচ্ছা আছে যে কলকাতা এসে খেলা দেখব, তারা আগে থেকে আমাদের কলকাতা বিভিন্ন ফ্যান্স ক্লাব আছে, তাদের সাথে যোগাযোগ করুন, কেন টিকিট এই মুহূর্তে সোল্ড আউট হয়ে গেছে। যারা যদি মনে করেন দূর থেকে আসবো কলকাতা এসে খেলা দেখবো, এই মুহূর্তে কিন্তু পসিবল নয়, টিকিট আর নেই। তো অতএব আপনারা কলকাতায় এলে অবশ্যই মোহনবাগানের কিছু ফ্যান্স ক্লাব এবং অফিসিয়ালদের সাথে যোগাযোগ করুন যে আপনারা কীভাবে টিকিট পাবেন। আর যারা এখনও টিকিট কালেক্ট করেননি, খুব তাড়াতাড়ি টিকিট কালেক্ট করে নিন, কেন এই ম্যাচটা চরম উত্তেজিত ম্যাচ হতে যাচ্ছে। হয়তো লো স্কোরিং ম্যাচ হবে, বাট ম্যাচটি খুব টেকনিক্যাল গেম হতে যাচ্ছে। শেষ যেটা আসি, প্রত্যেকবার যেটা তুমি মিলিয়ে দাও, এরকম উত্তেজনীয় ম্যাচ, এবং যেটা খুব ভাইটাল, কারণ আমাদের শিল্ড এবং কাপ একসঙ্গে আসবে। তা প্রথম 11 দুটো দলের কি হতে পারে একটা আন্দাজ যদি বলতে দাও। হ্যাঁ, এই ম্যাচটা এমন হতে যাচ্ছে, অ্যাকচুয়ালি ম্যাচটার আরও ভাইব পেয়েছে। কেন? তার কারণ গত সিজনে মুম্বাইয়ের সাথে ফাইনাল হেরে যাওয়ার জন্য মোহনবাগান সমর্থকরা বা টিম ম্যানেজমেন্ট এটাকে ডবল করতে পারেনি। শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরেও আইএসএল ফাইনালটা হারতে হয়েছে ঘরের মাঠে। সুতরাং এই সিজনে শিল্ড এবং আইএসএল ট্রফিটাকে ডবল করার জন্য টিম ম্যানেজমেন্ট এবং প্লেয়াররা খুব উদ্গ্রীব হয়ে আছে। প্লাস টিম তো একটা ভালো পারফরমেন্স দিয়ে টিম নিজের শেপে আছে। এবং লাস্ট ম্যাচ দেখতে গেলে আমরা মোহনবাগান আমরা জামশেদপুর এগেনস্টে পিছিয়ে থেকেও ম্যাচ ঘরের মাঠে জিতে সে ফাইনালে উঠেছে। সেই ব্যাঙ্গালোর এফসিকে লাস্ট ম্যাচ দেখতে গেলে ব্যাঙ্গালোর এফসি কিন্তু হেরে এগ্রিগেটে ফাইনালে পৌঁছেছে। অতএব দুটো টিম একটু মনস্তাত্ত্বিক ব্যাপার তো থাকবেই, কিন্তু যেহেতু ফাইনাল ম্যাচ সবাই 0 থেকে শুরু করবে, প্রথম থেকে শুরু করবে। এবার তোমার পয়েন্টে আসি যে ফার্স্ট 11 কীরম হওয়া উচিত। ফার্স্ট 11 আমি প্রথমে ব্যাঙ্গালোর এফসি ফার্স্ট 11 নিয়ে আসি। ব্যাঙ্গালোর এফসিতে ওদের ডিফেন্স লাইন পুরো স্বদেশি। ব্যাঙ্গালোর এফসি ডিফেন্স লাইন বরাবরই খুব স্বদেশি লাইন আপ খেলায়। গোলে গুরপ্রীত, রাইট ব্যাক ভুটিয়া, বাঁদিকে রশন সিং, এবং দুই ডিফেন্ডার সিবি পজিশনে খেলছে সানা সিং, রাহুল বেকে। এরা স্টার্ট করছে। রাহুল বেকের খুব ভালো পারফরমেন্স, সানা সিং খুব ভালো, রাহুল বেকে তো ওভারল্যাপে এসে গোলও করছে, ভালো খেলছে। তার সামনেটা পেড্রো কেপো, এবং পেড্রো কেপোর সাথে এতদিন খেলে এসছে সুরেশ নমজম। অতএব কী হলো, 4টে ডিফেন্ডারের সাথে 2টো ব্লকার নিয়ে ওরা একটা 6 জনকে নিয়ে একটা ডিফেন্সিভ একটা পাহাড় তৈরি করতে চায়। কিন্তু একটা কোচের একটা নিয়ে ভাবার সময় এসে গেছে ব্যাঙ্গালোর এফসি, যেহেতু সুরেশের চোটটা, তো সুরেশের চোটের জায়গায় অন্য কাউকে ইউজ করতে হবে, নয় ফানাইকে নয় অন্য কাউকে। তারপরে এটা হলো, এবং নয় সুরেশ যদি কালকে মানে ফাইনালে না স্টার্ট করতে পারে, তাহলে সুরেশের জায়গায় ফানাই স্টার্ট করবে। তার সামনে নগুয়েরার সাথে বাঁদিকে চলে যাচ্ছে উইলিয়ামস, আর ডান দিকে উইলিয়ামস, বাঁদিকে শিবশক্তি খেলছে। শিবশক্তি কখনো চেঞ্জিংয়ে আমাদের ইন্ডিয়ান গোল মেশিন সুনীল ছেত্রীকে নিয়ে আসছে, আর ওপরে মেন্ডিস খুব ভালো ফিনিশার।
মানে একটা কম্প্যাক্ট টিম, ডিফেন্স থেকে শুরু করলে টিমটা খুব ব্যালেন্স টিম। এবার আমি আসি মোহনবাগানের ফার্স্ট 11 কী হতে যাচ্ছে এই ফাইনাল ম্যাচে। এটা বলার অপেক্ষা রাখে না। কোচ মলিনা খুব প্রফেশনাল, খুব মাথা ঠান্ডা রেখে ডিফেন্স লাইনটা কখনোই ভাঙবে না। ডিফেন্স লাইন রড্রিগেজ, টম অ্যারলেক, 2 স্টপার ব্যাক যেরকম ছিল আগে সেরকম থাকবে। গোলে বিশাল কায়েত এবং 2 সাইড ব্যাক আশিস রায় এবং লেফট ব্যাক শুভাশিস। আমাদের ডিফেন্স লাইন এই করেই মোহনবাগানে স্টার্ট হবে। সামনে আপুইয়ার সাথে গত ম্যাচে থাপা, যেরকম ডিফেন্সিভ ব্লকার 4টে ওয়াল ডিফেন্সের সামনে থাপা আপুইয়া। এইবার ডান দিকে মানবীর কালকে ফার্স্ট টিমে শুরু করবে এবং বাঁ দিকে লিস্টন কোলাসো। এবার একটা জিনিস দেখার ব্যাপার আছে, যেটা কোচের একটা সেটা ট্যাকটিক হতে পারে, কেন গত ম্যাচে আশিক কুরিয়ান খুব ভালো ফুটবল খেলেছে, লিস্টনকে দিয়ে ডান দিকে স্টার্ট করিয়েছিল, কিন্তু মনে হয় না যে আগের ম্যাচের এটাকে আবার কোচ রাখবে। কোচও একটা ব্যাপার, এগুলো ডিপেন্ড করে অনেকটা, কী বলো তো, ডিপেন্ড করে কোচ প্রতিপক্ষ এগেনস্টে কীভাবে খেলালে কাকে দরকার। তো অতএব আমার মনে হয় মানবীর স্টার্ট করছে, বাঁদিকে লিস্টন কোলাসো, আর সামনে কামিংস এবং ম্যাকলারেন, যেটা আগের টিম ছিল সেই জামশেদপুর ম্যাচে সেটা। এবার কোচের স্ট্র্যাটেজির ওপর ডিপেন্ড করছে যে আমি স্টুয়ার্টকে ফার্স্ট টিমে খেলাবো, কামিংসের সাথে খেলাবো, না পেত্তাদোসকে নিয়ে আসবো। এইটা মোহনবাগানের লাস্ট এই একটা বছর ধরে অপোনেন্ট টিমও জানে না মোহনবাগান ফরেন স্ট্রাইকার কোন 2-3 জনকে খেলাবে। সেই হিসেবে কোচ তার টিমকে রেডি করছে। এই টিম যেভাবে পারফরমেন্স করছে আর নিজেদের খেলাটা যদি 70% খেলতে পারে, মোহনবাগানের এই আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরে আইএসএল কাপও তারা ঘরে তুলছে, এই ব্যাপারে আমি নিশ্চিত। অশেষ ধন্যবাদ আমাদের কেশভাগ্য ঘোষবাবুকে। আপনারা যেমন আমার সঙ্গে আছেন এরকম থাকুন। অনুষ্ঠানটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সবাই আসুন খেলা দেখি একসঙ্গে মিলে এবং আমাদের বাংলার গৌরব, বাংলার জয়, বাংলার ফুটবলকে অনুভব করি। ভালো থাকবেন, নমস্কার।